সময়টা বসন্ত ঋতু হলেও শীতের আভাস এখনো পুরোপুরি কাটেনি। দিনের বেলায় যেমন তেমন, সন্ধ্যার পর থেকেই তার প্রকোপের বিশেষ আনাগোনা দেখা যায়। রাত যত বাড়ে ততই যেন তার প্রকোপ তীব্র হয়। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দীপা। রাতের দক্ষিণা হিমেল হাওয়াটা ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মসৃণ চামড়ায় সেই হাওয়াটা লাগার সাথে সাথে গায়ের লোমকূপ শিরশির করে কাটা দিয়ে উঠছে। তবুও লোহার ইস্পাতের মতো কঠিন সোজা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। শান্ত নজরটা তার ঝলমলে ব্যস্ত নগরীতে। এই নগরীর প্রতিটি বিলাসবহুল নিবাস জানান দেয় তারা বিত্তশালী, তারা উচ্চ আকাঙ্ক্ষী। আচ্ছা, এখানে সবার মন মানসিকতা কি এই রঞ্জিত নিবাসগুলোর মতোই, শুধু রঞ্জিত জীবন কাটানো? প্রতিটা মানুষের মনে কি শুধু উচ্চ বিলাসিতা আর উচ্চাকাঙ্ক্ষা? এই এত এত প্রাচুর্যের ভিড়ে কেউ কি তার মতো একটু সুখে, একটু শান্তিতে দিন কাটাতে চায় না? নিভানের মতো মানুষের সাথে কি একটু ভালো থাকার আকাঙ্ক্ষা নেই তাদেরও? আছে তো। এখানের অনেকের সাথে পরিচিত দিবার। এত বিলাসবহুল জীবনযাপন করেও তারা দিবার মতো অসুখী। তাদের অনেকের মনে উচ্চ বিলাসবহুল নয়, ছোটখাটো মন মতো স্বাভাবিক কিছু আকাঙ্ক্ষা। সৎ চরিত্রবান একজন পুরুষের সাথে একটু সুখে থাকার, একটু শান্তিতে থাকার আকাঙ্ক্ষা। সেই সৎ চরিত্রবান পুরুষটার সাথে মৃত্যুর আগ পর্যন্ত একটু বেঁচে থাকার আকাঙ্ক্ষা। স্বামী নামক পছন্দের পুরুষটার কাছ থেকে পাওয়া একটু প্রাপ্য সম্মান, একটু মর্যাদার আকাঙ্ক্ষা, যা কৌরিকে প্রতিনিয়তই দিয়ে চলেছে নিভান। সবার মুখে মুখে মেয়েটা সত্যি সৌভাগ্যবতী, আসলেই তো সৌভাগ্যবতী। নিভানের মতো একটা ছেলেকে স্বামী রূপে পাওয়া মানে তো সৌভাগ্য বটেই। সেই সৌভাগ্যকে পেয়েও দূরে ঠেলে দিয়েছিল সে। এখন আফসোস করে কেঁদে কেটে লাভ আছে কি? নেই। নিভান আর কখনো তার হওয়ার নয়। বুঝেও এই আফসোস যেন তাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে, আউড়ে যেতে হবে। এখনো নিভানের আশায় অপেক্ষা করে থাকবে? ও তোমার কখনোই হওয়ার ছিল না। এটা কেন বুঝতে তোমার এত অসুবিধা? গলার স্বরটা শুনে পুরো শরীর যেন আরো শক্ত হয়ে উঠল দিবার। কাট কাট গলায় জানালো, আমি কারো আশায় বা অপেক্ষায় পড়ে নেই। আমি মূলত তোমার সাথেই সংসার করতে চাইছি না। আমি কারো আশায় বা অপেক্ষায় পড়ে নেই। কথাটা চরম মিথ্যা। বলতে বুক কাঁপলো জেদি গলায় জানালো দিবা। কেন যেন নিভানকে না পাওয়ার একটা দোষ বা ত্রুটি হিসাবে সিয়ামকেই দায়ী মনে হয় তার। নিজেকেও কম মনে হয় না। তবে নিজের দোষের থেকে পরের দোষটা যে আমরা একটু জোরালো চোখেই দেখি। তাই হয়তো জোর করে হলেও নিজের ভাগের দোষটা অন্যের কাঁধে চাপিয়ে দিলেই নিজের দোষ দুর্বোধ্য। দোষ কি আমার একার ছিল? দোষী তুমি ছিলে না? চোখ বুজে নিল দিবা। এখন আপাতত কোনো সওয়াল জবাব তার ভালো লাগছে না। কণ্ঠ কঠিন রেখেই বলল, আমি কারো দোষ বিচার করার জন্য বসে নেই। তুমি বড়দের নিমন্ত্রণে এ বাড়িতে এসেছো, নিমন্ত্রণ রক্ষা করেই চলে যাও। আর তোমার যা ইচ্ছে গিয়ে তাই করো। নিভানের বিয়েটা মিটে গেলে আমাদের ডিভোর্সের ঝামেলাটাও আমি মিটিয়ে নেব। এই মেয়ে কখনো তাকে ভালোবেসেছিল? না হলে এত নির্দ্বিধায় কি করে বলতে পারলো ডিভোর্সের কথা? গলা তো কাঁপলো না, বলতে বুকটা কি কাঁপলো না তার? শান্ত পদক্ষেপে দিবার পাশাপাশি গিয়ে দাঁড়ালো সিয়াম। কেমন যেন খুবই স্বাভাবিক গলায় বলল, নিমন্ত্রণ সে তো আমি তোমার দৌলতে জামাই হিসাবে পেয়েছি, তাই আসতে বাধ্য হয়েছি। আর যা ইচ্ছে তাই করতে বলছো? তোমার জানা মতে তো আমি একটা প্লে বয়। তবে কেন পারছি না যা ইচ্ছে তাই করতে? রাগে জেদে তুমি চলে আসার পর হয়তো কিছু ভুল করেছি, কিন্তু সেটাও যেন নিষ্ক্রিয় হয়ে পড়েছে তোমাকে পাওয়ার আশায়। সব জায়গায় তুমি বাধা হয়ে আছো। আর ডিভোর্স সে আমি চাই না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিবা। নাটক করো না সিয়াম। আমি ছাড়া তুমি স্ত্রীর কাটাচ্ছ না, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ, বিশ্বাস করতে বলছি। তোমাকে বিয়ের পর দ্বিতীয় তো কোনো নারীর সঙ্গে যাইনি আমি। হাসলো দিবা। তাচ্ছিল্যপূর্ণ সে হাসি বিদ্রুপের গলায় বলল, বিয়ের আগে তো কাটিয়েছো, তাই নয় কি? সেটার জন্য আমি তোমার কাছে অনুতপ্ত হয়েছি। তবে সে অনুতপ্ততায় তোমার হয়তো কিছু যায় আসছে না, কিন্তু তুমি কি একই অপরাধ করনি? স্বামীর ত্রুটি উঁচু করে বারবার অন্য পুরুষের উদাহরণ দিয়ে তাকে নিচু দেখাওনি? তোমার মনে কি নিভান ছিল না? উঁচু কখন করেছি? যখন তোমার মধ্যে ত্রুটি পেয়েছি তখন। যখন তোমার কাজিন ফ্রেন্ডসরা মজার ছলে বলল আমার আগেও তোমার একাধিক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড ছিল, যার চুটকিতে তাদের ছুঁড়ে ফেলছো তুমি। অ্যাফেয়ার ছিল কত শত তখন। এসব শুনে আমাদের সম্পর্কে টানা পড়ে নানা রাগে কি নিভান তোমার মনের মধ্যে কোথাও আষ্টে পৃষ্ঠে বেঁধে ছিল না? হ্যাঁ, তুমি আমার দোষের জন্য আমার চরিত্রে আঙুল তুলতে পারতে, সেটা নিয়ে রাগ ক্ষোভ দেখাতে, জেদ করতে। আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো স্বাভাবিক,
তুমি অন্য নিষ্ঠাবান পুরুষের সমকক্ষ করে উদাহরণ দিতে পারতে আমাকে, কিন্তু না, তুমি বারবার একজন নির্দিষ্ট পুরুষকে নিয়েই আমাকে উদাহরণ দিয়ে আমার মন মস্তিষ্ককে বিগড়ে দিতে বাধ্য করেছ। তবে ভেবে বলো, তোমার মনে কি কোথাও তখনও নিভান ছিল না? আমি না হয় খারাপ ছেলে অভিযোগ করেছ, হ্যাঁ মানছি। তোমার মনে কি স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষ ছিল না? সেটা কি ঠিক ছিল, নাকি স্বামী হয়ে সেটা মানা আমার পক্ষে সম্ভব ছিল? তুমি মানতে চাইছো না আমার বিয়ের আগে নড়বড়ে রিলেশনগুলো। আমি কি করে মানি? কোনো স্বামী মানে? আমি তোমাকে মানতে বলিনি। নিজের দোষ যেন অকপটে স্বীকার করে নিল দিবা। সিয়ামও যেন নিজেকে জেতাতে চাইল, বলল, তবে দোষ কেন আমার একার ঘাড়ে চাপাচ্ছ? নজর তখনও ঝলমলে শহরের কৃত্রিম সজ্জায়, নিষ্পলক নজর সেখানে রেখে ফের স্পষ্ট স্বরে উত্তর দিল, ওকে ফাইন, মামাকে আমি বলে দেব আমি তোমার সাথে সংসার করতে চাইছি না। এখানে তোমার কোনো দোষ নেই। আর কত চলবে যুদ্ধ? মেয়েটা কি সত্যিই চাইছে না আর তার সাথে সংসার করতে? এটা কি দিবার মন থেকে ছলে বলে নিভানকে সরিয়ে দেওয়ার উচিত কর্মফল নয় কি? দিবার মনে নিভান ছিল, এটা তো সে জানতো। মেয়েটার হাবভাবে কথা কাজে তা প্রকাশ পেত, আর জেনেই তো সে না জানার ভান করে দিবাকে প্রপোজ করেছিল, নিজের করে তাকে চেয়েছিল এবং ভালোবাসার দাবিদার জানিয়েছিল। দিবার আগে অন্য সব সম্পর্কগুলোতে সে সিরিয়াস না থাকলেও দিবাকে দেখার পর এবং তার সাথে কথাবার্তা হওয়ার পর সে এই সম্পর্কটাতে সিরিয়াস হতে চেয়েছিল। আর সিরিয়াস হয়েছিল বলেই তো দিবার মন থেকে নিভানকে জোর করে সরিয়ে ফেলানোর মনোবাসনা করেছিল। তখন ক্ষণিকের জন্য সফল হতে পারলেও দীর্ঘস্থায়ী সমাধান তো বাজে পরিস্থিতি অভিজ্ঞতার সম্মুখীন করলো। তবে সে দিবাকে ভালোবেসেছিল এবং এখনো বাসে, সেটা মেয়েটা স্বীকার করুক বা না করুক। আজ এখানে আসার একটাই কারণ, মেয়েটাকে মানানো। শাশুড়ির অনুরোধ বটে। আচ্ছা, মেয়েটাকে যখন সে ভালোবাসে তবে কি শেষবারের মতো নিজের ইগো ছেড়ে আরেকবার কি ট্রাই করে দেখবে মেয়েটাকে মানানো যায় কিনা? চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো সিয়াম। সত্যিই সে মন থেকে দিবার সাথে সংসার করতে চায়। প্রথম যেদিন দিবাকে দেখেছিল, সত্যি বলতে রূপের মোহে পড়েছিল, তারপর আস্তে আস্তে মেয়েটার প্রেমে, তারপর কি করে কিভাবে যেন মেয়েটাকে ভালোবেসে ফেললো। মন তাকে স্ত্রীরূপে পাওয়ার বাসনা জাগলো। এর আগে সম্পর্কে জড়ানো কখনো কোনো নারীকে নিয়ে মন এমন বাসনা করেনি। তারপর কত ছলাকলা করে দিবাকে বিয়ে করলো, সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল শাশুড়ি মা। আজ পরিণীতি ভাঙনের পর্যায়ে, ভেতরে ভেতরে নিজের ইগো দুমড়ে মুচড়ে ভাঙার চেষ্টা করলো সিয়াম। দিবাকে ডিভোর্স দিয়ে ঘরে সুন্দর স্মার্ট বউ আনতে তার সময় লাগবে না। তবে রাগী জেদি হলেও দিবাকে তো পাবে না, যে মেয়েটা আর উড়ন্ত মনে বাসা বেঁধে গতি থামিয়ে দিয়েছিল। দিবা চলে আসার পর রাগে জেদে বিয়ের আগে লাইফস্টাইলে চলে গিয়েছিল সে। পেরেছিল কি শান্তিতে একদণ্ড কোথাও মনটাকে টিকাইতে? মনে হয়েছিল দিবাতেই সুখ, তার দিবাতেই শান্তি। তাই মেয়েটাকে একদম স্থির থাকতে দেয়নি। ফোন দিয়ে হোক বা তাকে নজরে রেখে যেভাবেই হোক জ্বালিয়ে গেছে সারাক্ষণ। হঠাৎ কিছু মনে পড়তেই ক্ষীণ হাসলো সিয়াম। নিভানের কথা মনে পড়ল তার। আজকে এখানে একান্তভাবে আসা নিমন্ত্রণ জানিয়েছে নিভান নিজেই, যে মানুষটার সাথে বিগত দিনগুলোতে তার সম্পর্ক ছিল কাঁটাতারের মতো, যা কেউ কখনো ছুটানোর চেষ্টা করেনি। দিবা সম্পর্কিত সিয়াম শ্বশুর বাড়িতে এলে শুধু হ্যান্ডশেক আর দু কথা আলাপ বিনিময় ছাড়া সেভাবে দুজনের সাথে কথা হয়নি। সেই হিসাবে ইভানের সাথে শালা বোনজামাইয়ের সম্পর্ক বেশ মধুর। সেই কঠিন মানুষটা নিজের দিক থেকে কাঁটাতারের বেড়া ছুটিয়ে তাকে নিজে নিমন্ত্রণ করেছে এবং বউকে যেভাবেই হোক বানানোর একটা অফার জানিয়েছে। সবাই যখন তাদের সম্পর্ক বাঁচানোর এক একটা করে সুযোগ করে দিচ্ছে, তবে সেও না হয় একটা চেষ্টা করে দেখুক। সামনে থেকে নজর সরিয়ে দিবার দিকে ফিরল সিয়াম। হঠাৎই তার সামনে হাঁটু কেড়ে বসলো। চমকে উঠল দিবা। সেই চমক বাড়িয়ে দিয়ে তার দুহাত নিজের হাতের মুঠোয় চেপে নিল সিয়াম। দিবার ফুলো ফুলো প্রশ্নবিদ্ধ চোখ দুটোতে কাথর প্রতীকের ন্যায় তাকালো। এ যেন চেনা পরিচিত সেই স্বামীর চাওয়া নয়, এ যেন নতুন সিয়াম, যার সাথে কেবলই পরিচয়। এমনই অবাক হলো দিবা। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, তারপর আর দ্বিতীয় কোনো নারীর রূপলাবণ্য আমাকে টানেনি, আল্লাহর কসম টানেনি। সেই তোমাকে শুধু আমি আমার স্ত্রী রূপে চেয়েছিলাম, যা বিয়ের আগে রিলেশনশিপে আর কাউকে আমি চাইনি। হ্যাঁ, বিয়ের আগে আমার রিলেশন ছিল, একটা নয় দুটো নয়, অনেকগুলো মেয়ের সাথে। কথাটা বলতে গিয়ে গলায় বিধে বিধে কথা বের হলো। নিভানকে সরিয়ে দিবার মনে তো ঠিকই নিজের জন্য জায়গা করে নিতে পেরেছিল সে। শুধু এই একটা কারণের জন্যে আজ তাদের পরিণতি এই
ছাড়ো ছাড়ো অবস্থা। দিবার বিস্মিত মুখাবব বিস্ময় ছাড়িয়ে গিয়ে কঠিন হয়ে এলো। ফলস্বরূপ সিয়ামের হাতের মুঠো থেকে হাত সরাতে চাইল। সিয়াম সেটা হতে দিল না, আরো শক্ত করে চেপে ধরল তার হাত। এই হাত ছাড়তে চায় না সে। এটা কোনো কিছুতেই এই মেয়েটাকে বোঝাতে পারছে না। তবে যাই হোক, এতদিন রাগে জেদে পড়ে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছে। এবার না হয় শেষ চেষ্টা হিসেবে ঠান্ডা মাথায় ঠান্ডা কথায় বোঝাবে। দেখা যাক সফল হয় কিনা। যদিও সে কঠিন অপরাধী, তবুও ক্ষমা পায় কিনা। ফের বলতে শুরু করলো সিয়াম। আমি সত্যি বলছি, সেসব সম্পর্কে আমি কখনোই সিরিয়াস ছিলাম না। এরপর যখন তুমি এলে আমার লাইফে, আমি আর দ্বিতীয় কোনো নারীতে আসক্ত হইনি। মন আসক্ত হতে চাইনি। কেমন জানি তোমাতেই আসক্ত হয়ে পড়লাম, আর শুধু তোমাকেই চাইতে শুরু করলাম। চেয়ে গেছি, আজও চাইছি। প্লিজ দিবা, আমি আমাদের ছাড়াছাড়িটা চাই না, চাইছি না। আমি তোমার সাথে সংসার করতে চাই। একটু বুঝতে চেষ্টা করো প্লিজ দিবা। আর রাগ জেদ করে থেকো না, চলো না আমার সাথে, সংসার করি দুজনে, প্লিজ। বিয়ে উপলক্ষে নীল মরিচবাতি দিয়ে ছাদটা সাজানো হয়েছে খুব সুন্দর করে। সেই ঝলমলে আলোতে সিয়াম ফর্সা সুদর্শন মুখটা স্পষ্ট, আর তার থেকেও স্পষ্ট তার চোখের ভাষা। চোখ দুটো বলছে ছেলেটা যাই করে থাকুক, এইখানে বলা কথাগুলো মিথ্যে বলছে না। কৌরিকে নিয়ে নিভান যতটা আগ্রহী, পজিটিভ, তার সামান্য একাংশ যদি দিবাকে নিয়ে থাকতো নিভান, তবে কখনোই দোটানায় পড়ে সিয়ামের মিষ্টি মিষ্টি ভালোবাসার বাণীতে ভুলতো না দিবা। মামি প্রস্তাব রাখলেও নিভানের গা ছাড়া ভাবে। একটা সময় সিয়ামের প্রতি দুর্বল হয়ে মায়ের বিভিন্ন কান ভাঙানি কথাতে সিয়ামের সাথে বিয়েতে রাজি হয়ে যায় সে। বিয়ের পর যখন সিয়ামের কাজিন বন্ধুমহল থেকে জানলো তার অনেকগুলো রিলেশনশিপের কথা, পুনরায় নিভানকে মনে পড়তে লাগলো তার। মায়ের কথায় আর সিয়ামের বাহিরের চাকচিক্য দেখে সিয়ামকে বিয়ে করা ভুল সিদ্ধান্ত বলে মনে হলো তার। এরপর একটার পর একটা ঝামেলা, রোজ রোজ অশান্তি। সিয়াম তাকে বোঝাতে চেষ্টা করেছে, মানাতে চেয়েছে, তবুও মন মানেনি দিবার। শুধু নিভানের চরিত্র সকল গুণাগুণ মনে পড়েছে, আর রাগে ক্ষোভে সেসব ইঙ্গিত করে ঝগড়া ঝামেলা বেড়েছে। দিনকে দিন সেসব অশান্তি বাড়ার বই কমেনি, আর সেই পরিণতি আজ ছাড়াছাড়ির পর্যায়ে এসে থেমেছে। যা দিবা মনে মনে হোক স্পষ্টে চেয়েছিল, আশাও করেছিল ভিন্ন কিছু, যা আজ রাত পেরিয়ে কালকের পরের দিন গহীন সমুদ্রে ভাসিয়ে দেওয়ার মতো বিসর্জন দিতে হবে তাকে। বুক কেঁপে উঠল। নিশ্চয় সিয়ামের চোখের দিকে তাকিয়ে থাকলেও সেখানে ভেসে উঠল অন্য মুখ। প্লিজ দিবা। নড়ে চড়ে দাঁড়ালো দিবা, কিছু মনে পড়তেই শক্ত কণ্ঠে বলল। আর তুষি যেটা বলছিল সেটাও কি মিথ্যে? তুমি রুম ডেট করনি কেন কোনো মেয়ের সাথে? শুধু কি তাদের সাথে রিলেশন ছিল? এসব জানার পরও স্বামী হিসেবে তোমাকে মানিয়ে নিতে বলছো? তুমি হলে মানতে আমাকে? তুষি সিয়ামের চাচাতো বোন, একরত্তি ইচড়ে পাকা মেয়েটার বয়স কত হবে? এই কয়েক মাস আগেই তো 18 বছর পূর্ণ হলো। পিচ্ছি এ মেয়েটা অনেক আগে থেকে তাকে মনে মনে পছন্দ করে, যা তার হাবভাবে প্রকাশ পেল। সিয়াম পাত্তা দেয়নি। মেয়েটা যে বেশ ইনিয়ে বিনিয়ে রসিয়ে তার বউয়ের কান ভাঙিয়েছে এটা আগেই টের পেয়েছিল সিয়াম। শাস্তিস্বরূপ কষিয়ে দুটো দিতেও দ্বিধা করেনি। তা নিয়ে হাঙ্গামা বাড়িতে কম হয়নি। এই মুহূর্তে অসভ্য মেয়েটাকে আরো কষিয়ে কয়েকটা চড় মারতে ইচ্ছে করলো। সামনে থাকলে হয়তো থাপ্পড় দুটো দিতে দ্বিধা করতো না, তবে ভাগ্য ভালো মেয়েটার সামনে নেই, আশেপাশেও নেই। চুপ থাকা সম্মতির লক্ষণ, তাই বেশি সময় চুপ থাকলো না সিয়াম। তড়িৎ বলল, আল্লাহর কসম, আমি কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি। বিলিভ মি, আমি আল্লাহর নামে মিথ্যে বলছি না। ওই ফাজিল মেয়েটা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই তোমার কাছে আমার নামে উল্টাপাল্টা বলে বুঝিয়েছে। যদিও পুরোপুরি নির্দোষ আমি নই, তবুও ও বাড়িয়ে বলেছে। রুম ডেট না করলেও প্রত্যেকটা রিলেশনশিপে কিসমিস চলেছে বহুত। এখন যদি এই বিষয়ে দিবা জানে, এই মুহূর্তে ডিভোর্স হয়ে যাবে তাদের। নিভান বলেছে যে করেই হোক দিবাকে মানাতে, আর সে চায়ও মানাতে। তাই যেটা প্রশ্ন করেছে দিবা সহজ ভাষায় সেটারই সত্যি উত্তর দিয়েছে শুধু সে। অথচ দিবার কেমন যেন তীক্ষ্ণ নজর বলছে সে সিয়ামকে বিশ্বাস করেনি। তবু আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি একটু আগে বললে না আমার মনে অন্য কেউ বাস করে? সত্যি তাই। তাই মনে কাউকে রেখে আমার তোমার সাথে সংসার করা হবে না। কাল বাদে নিভানের বিয়ে, তবুও তুমি কথা বলবে? ও কখনোই আমার প্রতি দুর্বল ছিল না, দুর্বলতা ছিল আমার পক্ষ থেকে। আমি এখনো তোমার হাজবেন্ড, তুমি আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে পারো না। এই জন্যই তো সেপারেশন হতে চাইছি। প্লিজ দিবা, একটু বুঝতে চেষ্টা করো। তুমি যেভাবে দেখতে চাইছো জীবনটা ততটা সহজ নয়। তুমি এখানে ভালো নেই এটা আমি জানি। চলো না আমার সঙ্গে দিবা,
সত্যি বিয়ে হয়ে যাওয়া মেয়েদের বাপের বাড়িতে পড়ে থাকা জীবনটা আসলে সহজ নয়। যে স্বাচ্ছন্দ্য বোধে সুখে বিয়ের আগের দীর্ঘ দিনগুলো সে বাপের বাড়িতে কাটিয়ে যায়, বিয়ের পর সে একই স্বাচ্ছন্দ্যে সুখে বাপের বাড়িতে দিন পার করা মোটেও সহজ বিষয় নয়, কথাও নয়। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষের তির্যক দৃষ্টি, ইনিয়ে বিনিয়ে বলা কটু বাক্য মাথা বুক ভারী করে তুলে। জীবনে বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যায়। যেখানে নিজের মায়ের কথা শুনতে হয়, সেখানে অন্য মানুষের তির্যক ব্যঙ্গ দৃষ্টি, কটু কথা আর বড় কি। সিয়ামের মন ভোলানো কথায় কান্না পেল ভীষণ, চোখের জলেও জমে গেল। তবে সিয়ামকে কেন জানি সহ্য করতে পারল না। হাত ছাড়িয়ে নিল দীপা। সিয়ামের কথার উত্তর না দিয়ে বড় বড় কদম ফেলে চলে গেল নিচে। সেদিকে কিছুক্ষণ নির্বিকার তাকে মাথা নুইয়ে নিল সিয়াম। মাথার ভিতরটা ফাঁকা হয়ে এলো তার। নিজের ইগো ছেড়ে দোষ স্বীকার করার পরও মেয়েটাকে বোঝাতে সক্ষম হলো না সে। ভাবনায় আর আনতে পারল না কি হতে চলেছে তাদের আগামী দিনের পরিণতি। রাত প্রায় 12টার কাছাকাছি সময়। কৌরি গোসল সেরে শুয়েছে কি ঘুমিয়েই পড়েছে। মান্যতা ওয়াশরুম থেকে এসে দেখল মেয়েটা ঘুমে, পাশে মৌনতাও ঘুমে বিভোর। একটা হাত তার কৌরির কোমর জড়িয়ে রাখা। আজ এ রুমে আর কাউকে নেয়নি সে। দাদা ভাইয়ের বিশেষ নির্দেশ আছে। নজর সরিয়ে মাথার তোয়ালে খুলে চুল মোছায় মন দিল। চুল মোছা শেষে শুতে গিয়ে পানির তৃষ্ণা পেল। আপনা আপনি বেড টেবিলের উপর নজর যেতে দেখলো জগ, ওয়াটার পট, কোনোটাতেই পানি নেই। কিন্তু পানি না খেলে যে তার ঘুম আসবে না, পুরনো অভ্যাস। শুতে গেলে পানির তৃষ্ণা লাগবে, আর না খাওয়া অবধি ঘুম আসবে না। আলসেমি হলো প্রচুর, তবুও উঠে জগ হাতে নিয়ে পানি আনতে চলে গেল। কয়েক সেকেন্ড পরে শব্দ করে ফোনটা বেজে উঠল তার। মাথার কাছে টেবিলে ফোনটা বেজে উঠে ঘুম হালকা হয়ে গেল কৌরির। ফোন কেটে গিয়ে পুনরায় বেজে উঠে চোখ মেলে তাকালো সে। মান্যতার ফোন বাজছে, অথচ আপু ফোন তুলছে না কেন? ক্লান্তি আর শরীরের দুর্বলতায় ডুবে আসছে চোখ। তবুও চোখ মেলে ল্যাম্পশেডের মৃদু আলোয় চোখ বুলিয়ে নিল সারা ঘর। মান্যতাকে কোথাও না দেখে ফোনটা হাতে নিল সে। ফোনের স্ক্রিনে লেখা নামটা দেখে ফের চোখ বুজে নিল। ঘুম চোখে মুখে ফুটলো মৃদু হাসি। আবারও তাকিয়ে ফোনটা রিসিভ করে চোখ বুজে নিল সে। বাড়িতে এসেছেন? ভারী ঘুম ঘুম আওয়াজ, কি আদুরে মিষ্টি গলা। সেই ভারী কণ্ঠ কানে ভেসে আসতে গাড়ির সিটে গা এলিয়ে দিল নিভান। চোখ বুজে নিল আপন মনে। কণ্ঠের মালিককে চিনতে সময় নিল না, উত্তর দিল, না, এখনো বাড়িতে ফেরা হয়নি। তুমি ঘুমিয়ে গিয়েছিলে মনে হচ্ছে। হুম। এমনিতেই মেয়েটা অসুস্থ, তার উপর সারাদিনের ঘোরাঘুরি, ক্লান্তি, হলুদের অনুষ্ঠানের বাড়তি একটা ক্লেশ। ঘুম তো আসবেই। নাহলে মিনিট 10 আগে মান্যতাকে ফোন দিয়ে জানলো মেয়েটা গোসল সারছে। তার মধ্যে ঘুমিয়েও পড়ল। কিছু একটা মনে পড়তেই শুধালো নিভান, রাতে খেয়েছো তুমি? হুম। মানে হলুদের অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি, মিঠাই, পায়েস, অন্যান্য খাবার খাওয়ার পর আর আলাদা করে রাতের খাবারের চাহিদা হয়নি। তবুও খেয়েছে তো। না বলার প্রশ্নই ওঠে না। আর না বললে উপায় আছে? নেই। তবে পরের প্রশ্নে ধরা খেয়ে গেল সে। আর ওষুধ খেয়েছো? এবার সরাসরি মিথ্যা বলতে পারল না কৌরি। চোখ মুখ খিচে চুপ করে রইল। নিশ্চুপতায় ধরা পড়ে গেল। শব্দ করে শ্বাস ফেলল নিভান। মুহূর্তে গলার স্বর পরিবর্তন। ডাক সুবিধার লাগলো না। নিভানকে কথা বলার সুযোগ না দিয়ে কৌরি তড়িৎ কৈফিয়তের স্বরে বলল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি পারছিলাম না চোখ মেলে তাকিয়ে থাকতে। মনে হচ্ছিল পৃথিবী গোল্লায় যাক। আগে আমার ঘুম প্রয়োজন, তাই ঔষধের কথা তখন আর খেয়াল ছিল না। নিভান হাসলো কৌরির ছেলে মানুষই চঞ্চল কথায়। মেয়েটা মন খুলে তাকে জানাচ্ছে তার ভালো মন্দটা। কথা বাড়ানোর আর উপায় পেল না নিভান, তাই আর কথা বাড়ালোও না, বকলো না। কালকের একটা দিনই তো, পরের দিন থেকে তো ওই মেয়েটা সহ তার ভালো মন্দ সবকিছু তার। তখন নিজেই না হয় পালন করবে মেয়েটার অবহেলিত দায়িত্বগুলো। শ্বাস ফেললো নিভান, বলল, ইটস ওকে, তবে সকাল থেকে মেডিসিন নিতে যেন অনিয়ম না হয়। সহজে মেনে নিল। একটু একটু করে যেন নিজের প্রতি মানুষটার দুর্বলতা টের পেতে থাকলো কৌরি। হাত উঁচু করে বাম হাতের অনামিকায় নজর দিল সে। সমস্ত শরীর যেন সুখানুভূতিতে আলোড়ন দিয়ে উঠল। ঠান্ডার মধ্যে উষ্ণ আর্দ্র এক অনুভূতি টের পেল। ফের চোখ বুজে নিয়ে উত্তর দিল, গৌরী, বলুন। তোমার ফোনটা তো আমার কাছে, দিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই বাধ্য হয়ে মান্যতার ফোন দিয়ে ফোন দিতে হলো। এটা পারমিশন নেওয়া ছিল। পারমিশন? তার কাছ থেকে আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, কি? তোমার সব কিছু, অর্থাৎ বিয়ের প্রয়োজনীয় সমস্ত শপিং যদি আমি আমার পছন্দ অনুযায়ী করি, তোমার অসুবিধা আছে? তুমি অমত অপছন্দ করবে? আশ্চর্য। কৌরি যেন বলতে ভুলে গেল, ভাবতে ভুলে গেল। কৌরিকে চুপ থাকতে দেখে নিভান ফের বলল, সময় কম, আর তুমি অসুস্থ, এই জন্য বলছিলাম কথাটা। আমি চাইছি না তোমাকে নিয়ে কেনাকাটা অযথা টানা হেঁচড়া হোক, যাতে তুমি আরো অসুস্থ হয়ে যাও না। তবে তুমি যদি চাও সমস্যা নেই, আমি আমার পছন্দ অনুযায়ী কিনে নেব। কালকের দিনটা তো এখনো সময় আছে। তুমি মান্যতা আর অর্ষিতা আপুদের সঙ্গে পরামর্শ করে
নিজের পছন্দ অনুযায়ী না হয় অনলাইনে শপিং করে নিও। আপনার পছন্দে তো আমার কোনো সমস্যা নেই, বরং সেটা আমার। সহসা কথাগুলো বলে থেমে গেল কৌরি। নিভান পাল্টা জিজ্ঞাসা করলো। সেটা কি? আমার সৌভাগ্যতা। ঠোঁট বিস্তৃত হলো নিভানের। মনের প্রশান্তি থেকে হাসি ফুটল ঠোঁটে। কৌরি দেখতে পেল না, আর না বুঝতে পারলো। হঠাৎই নিভান শুধালো। কৌরি, এই যে বিষয়টা সহ সকল কার্যক্রম আমার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে, সেখানে তোমার সিদ্ধান্ত আমি শুনতে চাইছি না, জানতে চাইছি না, গ্রহণযোগ্যতা দিচ্ছি না। তুমি আমার প্রতি অসুখী, অসন্তুষ্ট, বাধ্য হয়ে মেনে নিচ্ছ সব, তাই না? সময় নিল কৌরি। মানুষটার সাথে একটা সময় সম্পর্ক ছিল লুকোচুরির, এড়িয়ে চলার, ভীতির। আজ সে মানুষটার সাথে এত সোজাসাপটা সহজ সম্পর্ক সত্যি কি কখনো আশা করেছিল সে? এটাও কি আশা করেছিল আজ রাত বাদে কাল দিন পেরিয়ে ওই মানুষটা শুধু তার হবে, আর সে শুধু ওই মানুষটার? ভাবেনি। আর এটাও ভাবেনি কখনো এত সহজ সুন্দর সাবলীলভাবে মানুষটার সাথে মন খুলে কখনো কথা বলতে পারবে, নিজের চাপা স্বভাবটা এড়িয়ে মানুষটাকে নিজের মনের কথাগুলো জানাতে পারবে। অথচ এই মানুষটা তাকে সুন্দর সহজ একটা পথ করে দিয়েছে, যে পথের রাস্তা আর গন্তব্য শুধু একান্তই তাকে জানিয়ে দেওয়া, তাকে চিনিয়ে দেওয়া। সেই রাস্তা দিয়ে নিভানের কাছে পৌঁছানো অগ্রাধিকার শুধু তার, অন্য কেউ সেই পথে অ্যালাউড না। ওই মানুষটা তাকে ছাড়া মানুষটার জীবনে সেই পথ ধরে অন্য কাউকে অ্যালাউড করেনি। সন্তুষ্ট চিত্তে হাসল কৌরি। ফের স্বভাবসুলভ কোমল মায়াময় কণ্ঠে প্রশ্নকৃত উত্তরের অপেক্ষারত মানুষটাকে উদ্দেশ্য করে বলল। প্রতিটা মানুষের জীবনে একটা বটবৃক্ষ নামক ছায়া খুব প্রয়োজন, বিশেষ করে নারী জাতি জীবনে। আমার অন্তত তাই মনে হয়। সেই ছায়াটা না থাকলে তারা জানে না জীবন কি, জীবনের মানেটা কি। হয়তো বাবা, নয়তো ভাই, নয়তো স্বামী, নয়তো সন্তান, এসব প্রিয় মানুষদের ছায়া তাদের খুব প্রয়োজন হয়, খুব। তারা উপলব্ধি করে, নীরবে বলতে পারে না মুখ ফুটে। কেন জানি তাদের মুখ ফুটে বলা কোথাও একটা বারণ, নিষেধ আছে। আমিও সেই বারণটা মনে প্রাণে এতদিন মেনে এসেছি। বাবা চলে যাওয়ার পর সেই বারণের তৃষ্ণাটা এতটা উপলব্ধি করেছি, আজ মুখ ফুটে বলতেই হচ্ছে। চাইছি আমি বলতে। জীবনে একা চলা যায় না, সঙ্গ নিতেই হয়। সেটা ভাগ্য ভালো থাকলে সৌভাগ্য, আর না থাকলে মন্দ। তবু প্রতিটা মানুষের জীবনে একটা বট বৃক্ষ নামক সঙ্গী বলে ছায়া দরকার হয়। আমার ছায়া বাবা ছিলেন, তিনি নেই আজ। তিনি চলে যাওয়ার পর উপলব্ধি করলাম আমার জীবনে কি হারিয়ে ফেলেছি আমি। সেই উপলব্ধি পুরোপুরি ক্ষান্ত না হলেও কিছুটা ক্ষান্ত হলো হঠাৎই একজনের ছায়া আমার মাথার উপর এসে পড়াতে। বাবার পরে আমাকে নিজের মতো করে বোঝার ভরসাটা কেন জানি তার মধ্যে অনুভব করলাম আমি। নিজেকে ছেড়ে দিতে বাধ্য হলাম সেই ছায়ার উপর। সেই ছায়াটা আপনি। সেই ছায়া যদি বলে আমি তোমাকে রোদের তাপ ছুতে দেব না, ঝড়ো বর্ষার প্রলেপ লাগতে দেব না, কাটার আঘাত পেতে দেব না, কোনো বিপদ ছুতে দেব না, সেখানে অখুশি অসন্তুষ্ট হওয়ার কি আছে? অখুশি অসন্তুষ্ট হয় কেউ তখন যেখানে নিজের সিদ্ধান্ত আপনিই বর্তায়। সেখানে আলাদা একান্ত বলে নিজের সিদ্ধান্ত কিসের? যে সিদ্ধান্তে আমার ইচ্ছেরাও সামিল, সেখানে নিশ্চয় থেকে সবকিছু মেনে নেওয়া আমি বাঞ্ছনীয় মনে করি। তাই চুপ, জোর করে বাধ্য হয়ে নয়। একটু থামলো কৌরি। ওপাশের মানুষটার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আরেকটা শব্দ নেই, কেমন নিঃশব্দতা। সেই নিঃশব্দতা পেরিয়ে কৌরি ফের নমনীয় মায়াময় কণ্ঠে বলল। আমি অসন্তুষ্ট, অখুশি নই। আমি আপনাদের এবং আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট, খুশি আমি। কথা শেষ করে শ্বাস ফেললো কৌরি। এত কথা বলে ফেললো, সর্বাঙ্গ কেমন শরীর করছে লজ্জায়। এত কথা তো সে বলে না, অথচ বলেই ফেললো। ওপাশের মানুষটার নিশ্চুপতা দেখে ভিতরটা কেমন অদ্ভুত অনুভূতিতে আরো নিষ্পিস করে উঠল। তড়িৎ ফোনটা সামনে নিয়ে সময় দেখলো, তখন অনিবার নিশ্চুপ। কৌরি সেকেন্ড সময় নিয়ে প্রশ্ন এড়াতে ফের বলল। রাত হয়েছে তো অনেক, এখনো বাইরে কি করছেন? কাল অর্ধেক রাত প্রায় জার্নি করেছেন, আজ সারাদিনও প্রায় ছুটোছুটি। এখন রাত 12টা বাজতে চলো, এখনো বাইরে? আপনি টায়ার্ড হন না? আমার তো একটু ক্লান্তিতেই শরীর খারাপ লাগে, ঘুম এসে যায়। আপনার ঘুম পায় না? অধিকার বোধ। মেয়েটা যেন তার জীবনে অলৌকিক একটা শান্তি। শুধু যে শান্তি তা নয়, প্রশান্তি আর সুখ বটে, যা হঠাৎই এসে জুড়ে নিয়েছে তার হৃদয়কুল, মন মস্তিষ্ক। পুরুষ মন প্রশান্তিতে ছেয়ে গেল নিভানের। মেয়েটা যেন তার নিশ্চুপতার খোলস থেকে একটু একটু করে বের হচ্ছে। বিষয়টা মন্দ নয়, এটাই তো চায় সে। শুধু কৌরি তার উপর এরকম অধিকার দেখাক, শুধু কৌরি। ক্লান্ত লাগে তো, তবে আমাকে খুঁটিয়ে খোঁজ নেওয়ার মানুষ কম ছিল, এই জন্য শরীরটা সহজে ক্লান্ত হতে চায় না। তবে এখন যখন খোঁজ নেওয়ার মানুষ হয়েছে, তখন মনে হয় শরীরটা পড়তেও ক্লান্তিতে ডুববে।
আর ঘুম 2 দিন না হয় বিসর্জন গেল, তারপর থেকে প্রশান্তিতে ঘুমাবো। কথার ইঙ্গিতে দারুণ লজ্জায় ডুবল কৌরি। পরবর্তী কথার খেই হারিয়ে ফেলল, মনে মনে চমকালো বটে। কাল রাত বাদে রাতটা কি সত্যি অন্যরকম হতে চলেছে? তার জীবনটাও কি পরিবর্তন হতে চলেছে? এমনিতে ওই মানুষটার আগমনে হঠাৎই জীবনটা তার পরিবর্তন হয়ে গেছে। দিনগুলো সব অন্যরকম যাচ্ছে, অদ্ভুত শান্তি, সুখ সুখ। কৌরি, কথা আর বাড়াতে চাইল না কৌরি। ডাক পড়তেই সহসা বলল, কাজ ছেড়ে তাড়াতাড়ি চলে আসুন তো, রাখছি। হাসলো নিভান। বুদ্ধিমান মেয়েটা তার ডাকের অর্থ বুঝে নিয়েছে, তাই কথা আর না বাড়ি সেও ছোট করে উত্তর দিল, ঠিক আছে। আল্লাহ হাফেজ। নিভানও মৃদুমন্দ মিষ্টি গলায় জানালো। আল্লাহ হাফেজ। নিভান ফোনটা কান থেকে সরিয়ে বুকে চেপে ধরে চোখ বুজে নিল। পাশের সিটে বসা ত্রিনয় সেটা খেয়াল করে কান থেকে হেডফোনটা সরালো। কিছুক্ষণ অপলক চোখে নিভানকে দেখে নিজেও সিটে গা এলিয়ে দিয়ে পড়ল, মেয়েটাকে এত ভালোবাসিস? প্রচন্ড। হাসলো ত্রিনয়। পছন্দ, চাওয়া, ভালো লাগা, ভালোবাসা আসলেই অদ্ভুত। পৃথিবীতে তো সুন্দর জিনিসের অভাব নেই, অথচ সব সৌন্দর্য মানুষের মনটাকে আটকাতে পারে না, আটকায় না। ভালো লাগে না, পছন্দ হয় না, ভালোবাসা তৈরি হয় না। বিশেষ কারো ক্ষেত্রে গিয়ে সে পছন্দ, ভালো লাগা, ভালোবাসা আটকে যায়। মন, নজর, চাওয়া পাওয়া যেন সেই মানুষটার ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যায়। আর সেই মানুষটাকে চাওয়া পাওয়ায় তীব্রতায় মনটা কেমন পাগল করে তোলে। মনে হয় সে ছাড়া পৃথিবী সৌন্দর্যহীন, জীবন অর্থহীন, বাঁচা মুশকিল। তার ক্ষেত্রেও তাই। বিয়ের জন্য মা কম সুন্দরী পাত্রী দেখাচ্ছে না, অথচ মন পড়ে আছে সেই অবাধ্য মেয়েটায়। ভাবনা ক্ষান্ত রেখে ঘাড় ফিরিয়ে নিভানের দিকে চেয়ে পড়ল, বসে থাকবি? বইয়ের জন্য স্পেশাল শপিং করতে এসেছিস? চল, রাত অনেক হয়েছে। এবার তোমরাও আমাদের অপেক্ষা বিরক্ত হয়ে যাবেন। অনার জানেন নিবান সব আসছে তার বউ জন্য স্পেশালি শপিং করতে। আমি সারা রাত বলে সারা রাত অপেক্ষা করতে বাধ্য অনার, বরং মুখে আসেন আমি যাওয়ার জন্য। কন্ট্যাক্ট করে এসেছে। এমনিতেই অর্ডার করলে সবকিছু বাড়িতে পৌঁছে যেত, কিন্তু আমি চেয়েছি ওর জন্য নিজ হাতে সবকিছু কিনতে। মাঝে মধ্যে তোকে আমার চেনা জানার নিভান ভাবতে খুব দ্বিধা হয়, অবাক লাগে জানিস। নিভান হাসলো, প্রতি উত্তর করলো না, বরং চোখ বুজে রইল কতক্ষণ। ফের মৃদু কণ্ঠে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার হর ডাজেন্ট। সেখানে আমি নিবান কি আর কেমন ছিলাম, শুধুমাত্র ওই মেয়েটার ক্ষেত্রে বিশেষে ভুলে গেছে, বলে যেতে চাইছে। আমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে জানি না, তবে আমি নিবান ওই ফুলকৌড়িতে কি অনুভব করি সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম, সত্যি কাউকে বোঝাতে পারতাম। বসন্তের মিষ্টি পড়ন্ত বিকেল, তপ্তহীন সূর্যের ঝলমলে আভায় প্রকৃতিতে কেমন স্নিগ্ধতা, বরত্বতা ছড়িয়ে পড়েছে। যেন প্রকৃতি নয়, এ কোনো মায়াবন। প্রভুর আঁকা শ্রেষ্ঠতম অমোঘ শিল্প। সেই শিল্পত্বে দক্ষিণা হিমেল হাওয়ায় ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাওয়া প্রভুর কর্তৃত্ব, শৈল্পিকতার শ্রেষ্ঠত্বের মনোরমা মুগ্ধতার গুণাগুণ যেন চারপাশটা ভারী করে তুলেছে। কি অপরূপা সাজে সাজিয়েছে প্রভু বিকেলটা, অতুলনীয়। কালকের হলুদের স্টেজে আবারও হইচই পরিপূর্ণ, চারপাশটা পরিপাটি, সাজ সাজ রব। সবকিছুতে যেন একটা নিখুঁত, সুন্দর, পরিচ্ছন্ন সাজানো রকমারি ডালা সাজে মেহেন্দি হাজির করা হয়েছে স্টেজের উপর। তারও একটা আভিজাত্যপূর্ণ, সাজানো গোছানো, সুন্দর সৌন্দর্য বর্ধন রূপ। পুরো লন এরিয়া সহ বাড়িটার একটা আলাদা রূপ হয়েছে। আর তার সাথে প্রত্যেকটা মানুষের সাজ পোশাকও। আশেপাশটা মুগ্ধ চোখে একবার দেখে নিয়ে নিজের দিকে তাকালো কৌরি। নিখুঁত বুননির গাঢ় একরঙা সবুজ একটা জামদানি পরানো হয়েছে তাকে। ধবধবে দুধে আলতা ফর্সা গায়ে ম্যাচিং ব্লাউজের সাথে সবুজ শাড়িটা যেন তপ্ত দুপুরের রোদের ন্যায় ঝলমলে দ্যুতি ছড়াচ্ছে। পাতলা ফর্সা শরীরে শাড়িটা ফুটেছে ভীষণ। আজও কৃত্রিম নয়, অকৃত্রিম সবুজ গোলাপ আর শুভ্র সতেজ সাদা বেলি ফুলের সংমিশ্রণে গহনা বানিয়ে বিভিন্ন অঙ্গে সাজানো হয়েছে তাকে। সবুজ গোলাপ সহজে দেখা যায় না। এ বাড়িতে আসার আগে সবুজ রঙের গোলাপ হতে পারে সেই সম্পর্কে বিশেষ ধারণা ছিল না কৌরির। তবে এ বাড়িতে আসার পর ছাদে লাগানো একটা টবে দেখেছিল মাত্র 2টো ফুল ফুটেছিল গাছটাতে। তবে তার খোপা দিয়ে কানে, মাথায়, গলায়, হাতে অনেক সবুজ গোলাপ জড়িয়ে গহনা পরা। সবুজ বুননি করে বানানো গহনার ফুলগুলো নজর কাটা, চোখ ধাঁধানো। এই আকর্ষণীয় ফুলগুলো ঠিক কোথা থেকে সংগ্রহ করে তাকে সাজানো হয়েছে কৌরির বিশেষ জানা নেই। আর চেয়েও কারো কাছে জানতে পারেনি, প্রশ্ন করতে পারেনি। সে লজ্জা পেয়েছিল খুব, কারণ তার সাজকৃত সকল কিছু নাকি সেই মানুষটার দেওয়া পছন্দনীয় জিনিস, এমনকি এই ফুলের গহনাগুলো। তবে তাকে সাজানোর সময় দুষ্টুমি করে মান্যতা মুখে শুধু 2-1 বার বলতে শুনেছিল, দাদা ভাইয়ের পুতুল বউয়ের জন্য দাদা ভাইয়ের স্পেশাল শপিং, একেবারে মুগ্ধতায় ছড়ানো সাজ পোশাক।
তবে নিজেকে দেখে মান্যতা আপুর মতো কৌরির বলতেই হচ্ছে মানুষটার পছন্দ রুচিশীলতা অসাধারণ দারুণ। এক পলকে যে কারো পছন্দ হয়ে যাবে, যেতে বাধ্য। এক কথায় কি অমায়িক রুচিবর্ধক। কি অপরূপা লাগছে তোকে। আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কৌরি। হায় আল্লাহ, নজর না লেগে যায় আমার। পরিচিত গলার স্বর পেতে নজর তড়িৎ উঁচু করলো কৌরি। কিছু বলার আগেই দূর থেকে মৌনতা দৌড়িয়ে এসে বিথিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, কেমন আছো বিথি আপু? তুমি আসা হলো তবে? কৌরিদের বাড়িতে দুদিন থাকার সুবাদে বিথিদের সাথে বেশ ভালো একটা ভাব জমিয়ে ফেলেছিল মিশুকে মৌনতা। বিথিও প্রচণ্ডে মিশুকে, তাই সহজে ভাব হয়ে গিয়েছিল তাদের। একসাথে কৌরিদের পুকুরে গোসল করা, গাছ থেকে বড়ই পেরে মেখে খাওয়া, নিজের বাড়িসহ তাদের গ্রামের আশেপাশটা ঘুরে বেড়ানো, সেই সুবাদে ভালোই খাতির জমে বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে। খুব ভালো আছি, তুমি কেমন আছো মৌনি? এই মিষ্টি ডাকটার জন্য মনে হয় দুদিনে বিথির সাথে মিশুকে ভাবটা আরো গাঢ়ভাবে জমেছিল। মৌনতার মিষ্টি হেসে বিথির কথার জবাব দিয়ে সরে দাঁড়ালো। ততক্ষণে কৌরি দাঁড়িয়ে পড়েছে। এই কাছের মানুষটাকে তার এই শুভক্ষণে কাছে পাবে আশা করেনি কৌরি। আশা করেনি ভুল, আশা তো করেছিল খুব। তবে মেয়েটাকে এত দূর কেউ নিয়ে আসার সংকটে আশা চূর্ণ করতে হয়েছিল তাকে। কালো তো কথা হলো, বললো তার আশা হবে না। কত আফসোস, কত দুঃখ বিনিময় হলো তা নিয়ে। কৌরিরও ভীষণ মন খারাপ হলো, অথচ ভাগ্য সহায় হয়ে কাছের বন্ধুটাকে তার এই শুভক্ষণে নিয়ে আসলো। কথা বিনিময় ছাড়াই কৌরি জড়িয়ে ধরল বিথিকে সময় নিয়ে। যে আশা হবে না, এসেছিস তবে? কান্নার আওয়াজ নেই, অথচ মন নোনা জলের অস্তিত্ব টের পেল নিজের কাঁধে। নিজেও আবেগ প্রবণ হলো বিথি। কৌরিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, মন খারাপ কেন করছিস? এসেছি তো, তুই মন খারাপ করলে হয়? কেন আমার বলতে সবাই নেই? সব সুতো বাঁধন নেই কেন? মা নেই, বাবা নেই, আপনজন বলতে কেউ নেই। কেন নেই আমার এই শুভক্ষণে? কেন তারা নেই? কেন কেউ নেই আমার? কেন আমার প্রতি সবাই এতটা নির্দয়া? আমার ভাগ্য কেন এমন? তুই আসবি না শুনে কতটা মন খারাপ হয়েছিল জানিস? কৌরির দাঁতে দাঁত চেপে এবার কান্না যেন মৃদু শব্দ হলো। প্রাণপ্রিয় বন্ধুটাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিল বিথি। আবেগপ্রবণ হয়ে পড়ল নিজেও। তবে নিজেকে ঠিক রাখার প্রয়াস করে সান্ত্বনা স্বরূপ মোলায়েম কণ্ঠে বিথি বলল, কে বলল তোর কেউ নেই? মা বাবা কি চিরকাল সবার থাকে? আর না সেই না থাকার জন্য সৃষ্টিকর্তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ সাজে। তুই তো বুঝতার মেয়ে, তোর কাছ থেকেই তো সব কিছু শেখা জানা। তুই এরকম বললে সাজে? এই যে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছিস, মানুষগুলো কত অমায়িক ভালো। ভাইয়ার মতো একটা অসাধারণ মানুষ তোর, শুধু তোর। তারপরও বলবি আপনজন বলতে তোর কেউ নেই? মা বলেন স্বামী নারীর পরমাত্মা। মেয়েরা বাবার সংসারে লালিত পালিত হয় 16 বছর 18 বছর, বড়জোর কত। অথচ স্বামীর বাড়িতে থাকতে হয় মৃত্যুর দিন পর্যন্ত। জীবনের 4 ভাগের 3 ভাগ সময়টা স্বামীর সংসারে কাটাতে হয়। সেইখানে পৃথিবীতে মেয়েদের আর ভাগ্য ভালো না হলেও স্বামীর ভাগ্য ভালো হওয়া, সুখকর হওয়া, শান্তিময় হওয়া উচিত। ভাইয়াকে দেখার পর জানার পর আমার মনে হয়েছে সেই সুখকর শান্তিময় ভাগ্য নিয়ে তুই জন্মেছিস, সেই পরমাত্মাটা তুই পেয়েছিস। সেই তুই কিভাবে বলছিস তোর কেউ নেই, সবাই নেই? আমারই তো মনে হয় এক নিভা নয় তো তোর সব। ওইরকম মানুষকে জীবনসঙ্গী পাওয়া সৌভাগ্য। আর কখনো এমন কথা বলবি না। শ্বাস ফেলে বিথি একটু চুপ হলো, ফের বলল, আমার জানটার বিয়েতে আমি থাকতে পারবো না। আমারও ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আমি তোর বিয়েতে থাকতে পারবো না। ইস কি আফসোস। ভাগ্য সহায় হলো। সকালে ছোট কাকু গিয়ে বাবাকে বললেন আমাকে নিয়ে তোর এখানে আসার কথা। বাবাও দ্বিমত করলো না, আসতে দিল। কৌরির কান্নার আগেই কমে এসেছিল। ছোট কাকু নামটা শুনতেই বিথিকে ছেড়ে তার সম্মুখে সোজা দাঁড়িয়ে বিস্ময় নিয়ে বলল, ছোট কাকু এসেছেন? বিথি হাসলো, কৌরির চোখের পানি আলতো স্পর্শে মুছে দিয়ে। ছোট কাকু নয়, কায়ান ও কিয়ান ভাইও এসেছে। কিয়ান ভাইয়া ঢাকাতেই থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের 2য় বর্ষের স্টুডেন্ট সে। আর কানন, সেও ভালো স্টুডেন্ট, এবছর অ্যাডমিশন নিয়েছে। পড়ালেখার বিষয়ে বরাবরই কিয়ান ভাইয়ের পরামর্শ নিয়ে তাকে অনুসরণ করে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
কিন্তু ছোট কাকু চেয়েছিলেন ভিন্ন কিছু। যাই হোক, চাচাতো ভাই বোন হিসাবে সম্পর্ক খুব একটা মিঠা না থাকলেও ভালো মন্দ আলাপন চলতো। ছোট চাচা আর তাদের বাড়িটা মুখোমুখি বিধায় অন্য চাচাতো ভাই বোনদের থেকে এদের দুজনের সাথে সম্পৃক্ততা ছিল মোটামুটি। তবে কিয়ান ভাইয়া ঢাকায় পড়তে আসার পরে বাড়িতে গেলে দেখা সাক্ষাৎ হলে ভালো মন্দ আলাপনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল কথাবার্তা। তবে বয়স সীমায় কারণ তার বছর খানেকের বড় হওয়ায় কথাবার্তা মোটামুটি হতো। কেমন আছিস মা? ছোট কাকুর এত বড় দুটো ছেলে আছে, তাকে দেখলে কেউ বিশ্বাস করবে না। ওনার চেহারায় বিশ্বাসযোগ্যতা পায় না। মনে হয় ছেলে দুটোর বড় ভাই তিনি। কৌরির বাবার পৌরুষ সুদর্শন আদল তিনিও পেয়েছেন। চাচাদের মধ্যে ভাইদের চেহারায় বেশ একটা মিল আছে। সেই মানুষটাকে দেখেই কেমন কৌরি আবেগপ্রবণ হলো। মা ডাকটায় যেন ভিতর থেকে গলে পড়ল, অথচ মনের কোথাও অনুরাগের ছোঁয়ায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে আদর যত্ন কম করত এমনটা নয়। মা ছাড়া ভাইয়ের মেয়ে হিসেবে ভালোবাসত ঠিকই, তবে কেমন ভালোবাসা ছিল যা তাকে পরের আশ্রিতা বানিয়ে দিল। তবুও মায়া মমতা দেখি নিজেদের মেয়ে হয়েও তাদের কাছে তাকে আটকে রাখতে পারল না। একটা ছেলের উশৃঙ্খলাপনা থেকে নিজের বাড়ির মেয়েকে না বাঁচিয়ে অন্যের আশ্রয়ে পাঠিয়ে দিত বিবেকবোধে আটকালো না। চারজন চাচা, কতগুলো চাচাতো ভাই বোন, সত্যি কি তাকে আগলে রাখার মতো কেউ ছিল না? কাকুর উপরে এখনো এত অভিমান জমিয়ে রেখেছিস? বাবার মতো হয়েছে মেয়েটা, আত্মকেন্দ্রিক, আত্মমর্যাদা সম্পন্ন। এবার বাড়িতে গিয়েও তাকে দেখা দেয়নি, বাড়ি থেকে বের হয়নি। সেদিন রাতে যখন অসুস্থ হয়ে পড়ল, কতবার তার অসুস্থতার কথা নিয়ে এটা ওটা জিজ্ঞাসা করলো। অভিমানে মেয়েটা চোখ বুজে দাঁত ব্যথা সহ্য করেছে, তবুও নিজের ব্যথা যন্ত্রণা ওনাকে জানায়নি। আগে থেকে যে অপরাধবোধ ওনাকে কুরে কুরে খাচ্ছিলেন, সেদিনের পর তা যেন দ্বিগুণ হলো। সাজানো লন এরিয়া জুড়ে তখন মানুষ। স্টেজে কৌরির মুখোমুখি দাঁড়িয়ে ভদ্রলোক কেমন অসহায়ত্ব নজরে কৌরির মিষ্টি মুখের দিকে তাকিয়ে। পাশে দাঁড়িয়েছিল মান্যতা, মৌনতা, বিথি আর অনেকেই। ওনাদেরকে একটু আলাদা কথা বলতে দেওয়া দরকার। কথাটা ভেবে স্টেজের বাহিরে চেয়ার পাতানো ছিল, সেখান থেকে দুটো চেয়ার এনে দিল মান্যতা। ভদ্রলোককে বসতে বলে অন্যদের স্টেজ ছাড়তে ইশারা করলো। বিথি মৌনতাকে নিয়ে নিজেও স্টেজ ছাড়লো। স্টেজ ছাড়তেই মৌনতা বিথিকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। উদ্দেশ্য বিথিকে সাজানো। বিথি নিষেধ করলো, শুনল না। এক প্রকার বাধ্য হয়ে নিজেও মৌনতার সাথে পা বাড়ালো। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আশপাশটা নজর দিল মান্যতা। দূরে দেখতে পেল কৌরির চাচার সাথে আসা ছেলে দুটো ইভানের সাথে কথা বলছে। সেদিন আমি তোর এখানে আশাটাকে আটকাতে পারতাম, অধিকার বোধে আটকিয়ে রাখিনি। এজন্য হয়তো আমি অপরাধী, তবে আমি চেয়েছিলাম আটকাতে। মাকে বলেছিলাম, কেন ওকে অন্যের কাছে পাঠাতে হচ্ছে? আমরা আছি তো। মা সেদিন বলেছিলেন, কে আছিস ওর জন্য? আমি তো জানি কে কেমনভাবে ওকে আগলে রাখার জন্য আছিস। এতদিনে কি করতে পেরেছিস? ওই উচ্ছৃঙ্খল ছেলেটাকে সুশৃঙ্খল বানাতে। ওর থেকে নিজেদের প্রাপ্য সম্মান যেখানে আদায় করতে পারিসনি, সেখানে ওই মেয়েটাকে কি করে আগলে রাখবি? যদি নাহিদ ওর ওই সাঙ্গপাঙ্গ নিয়ে এসে জোর জবস্তি করে কৌরিকে বিয়ে করে নেয়, পারবি নাহিদকে আটকাতে? তোর মেজ ভাইকে আটকাতে? তাদের বিরুদ্ধাচরণ করতে? তোর ভাইয়ের মতো কৌরিকে আগলে রাখতে? আমি কেমন মানুষ যেমন মা জানেন, তেমন তুইও জানিস। সেদিন মায়ের কথায় সত্যি মন থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি ও যদি ভাইয়ের অবর্তমানে নিজের ক্ষমতা দেখিয়ে তোকে জোর জবস্তি করে বিয়ে করে নেয়, যেখানে মেজ ভাই বরাবরই ইন্ধন জুগিয়ে আসছে ছেলেকে, সেখানে তাদেরকে উপেক্ষা করে সত্যি কি আমি পারবো তোর মতো ফুলকে রক্ষা করতে? বড় ভাইয়ের অবর্তমানে মেজ ভাইকে দমানো কি সহজ কথা ছিল? আমি তো কখনো তাদের সাথে দ্বন্দ্বে যাইনি, যেতে ভয় পেয়েছি সবসময়। সেই আমি কি পারবো তোকে তোর বাবার মতো করে আগলে রাখতে? প্রশ্ন আমার কাছেই রয়ে গেল। না পারলাম তার যথাযথ উত্তর মেলাতে, আর না পারলাম তোকে আটকে নিজের কাছে রাখতে। ছোট কাকু সহজ সরল মানুষ, বরাবরই এরকমটাই দেখে এসেছে কৌরি। সহজে কারোর সাথে ঝামেলায় জড়ানো, দ্বন্দ্বে যাওয়া, এগুলো ওনার স্বভাবজাত নয়। তিনি সবসময় ঝামেলা মুক্ত থাকতে চান, থেকে এসেছেন। চাচি তার বিপরীত, চতুর চালাক। তবে ওনারও একটা গুণ, ঝামেলা দ্বন্দ্বে না জড়ানো। তবুও প্রশ্ন তো রয়ে যায়। ভদ্রলোকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা কৌরির প্রশ্ন করতে ইচ্ছা করলো, যদি সে ছোট কাকুর নিজের মেয়ে হতো কি করতেন তিনি? তাকে কিভাবে প্রোটেক্ট করতেন না, নাকি এভাবে তাকেও নিজের আশ্রয় ছাড়িয়ে অন্যের আশ্রয়ে আশ্রিত করতেন? হঠাৎ মাথায় হাত পড়তেই ভাবনা কেটে গিয়ে চমকে উঠল কৌরি। পলক্ষীন নজর নিবিষ্ট করলো সামনে বসা মানুষটার অসহায়ত্ব মুখে।
সাদা পায়জামা পাঞ্জাবি পরা মানুষটার মুখে যদি ভারী কাঁচা পাকা চাপদারিতে ভর্তি থাকতো। কৌরি এতক্ষণে তার বুকে মাথা লাগিয়ে দিয়ে দুহাতে গলা জড়িয়ে ধরত। বাবাকে ছেড়ে বিয়ে হওয়ার পর বাড়িতে যাওয়ায় 2-1 ফোঁটা অশ্রু বিসর্জন দিত। বাবা কত মন ভোলানো কথা বলে সান্ত্বনা জোগাতেন। হঠাৎই কৌরির মনে হলো এ যেন ছোট কাকু নয়, বাবা তার সামনে অসহায়ত্ব নজরে তাকিয়ে আছেন। সহসা কলিজা কেঁপে উঠল কৌরির। তার মধ্যে ভদ্রলোক বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।